আমন্ত্রণ নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্টেট কলেজ অফ হেলথ সায়েন্সেস স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। প্রতি বছর শীতকাল এলেই দেশে নাক, কান কিংবা গলায় আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যায়, বিশেষ করে শিশু কিংবা বয়োজ্যেষ্ঠ। তবে এই যে বিভিন্ন ধরনের জটিলতায় আক্রান্তের সংখ্যা কিংবা প্রবণতা, কি কারণে শীতকাল এলে এটি বেড়ে যায়, কারাই বা আক্রান্তের ঝুঁকিতে, এবং এটি রোধে আমাদের কতটুকু সতর্ক থাকা প্রয়োজন। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে, এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার এস.এম. খোরশেদ মজুমদার, যিনি পরিচালক ও বিভাগীয় প্রধান, নাক কান গলা বিভাগ, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল। দর্শক, আজকের আলোচনার বিষয়ে যে কোনো তথ্য কিংবা পরামর্শের জন্য চাইলে ফোন দিতে পারেন টেলিভিশন স্ক্রলে দেখানো নাম্বারে। আমরা চেষ্টা করব বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা আপনার এই বিষয়টি নিয়ে আলোচনা করবার। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। স্যার, এই যে শীতকালে এত ধরনের জটিলতা, বিশেষ করে নাক, কান কিংবা গলায়, কেন শীতকালে এলে বেড়ে যায়, শুরুতে জানবো আপনার কাছে। হ্যাঁ, আসলে ষড়ঋতুর এই বাংলাদেশ ঋতু বৈচিত্র্যের এই দেশ, 6টা ঋতু পরপর বদলায়। এর মধ্যে শীত আসে এবং আমাদের কারো কারো কাছে সবচেয়ে সুখের দিনগুলো শীতকাল, কারো কারো কাছে খুবই কষ্টের হয়ে যায়। এটার বেশিরভাগ কারণ হলো যে আমরা নর্মাল এনভায়রনমেন্টাল চেঞ্জ যেটা হয়, এটার জন্য স্পেশালি শীত আসার সময় এবং শীত চলে যাওয়ার সময় আমাদের বাতাসের মধ্যে যে পরিবর্তনটা হয়, আমরা তো সারাক্ষণ নিঃশ্বাস নেই, নাক গলা দিয়ে বাতাস ফুসফুসে যায়, ভিজা বাতাসে যথেষ্ট জলীয় বাষ্প থাকে বাংলাদেশের, আমরা সমুদ্রের পাড়ের দেশ আমাদের। কিন্তু শীতের সময়ে যখন জলীয় বাষ্পের পরিমাণ কমে যায় এবং এই শুকনো বাতাস যখন নাক দিয়ে ঢুকে, তখন এই নাক শুকাতে থাকে, গলা শুকাতে থাকে, এর মধ্যে বিভিন্ন রকমের জীবাণু এখানে সংক্রমিত হতে থাকে। বিশেষভাবে বাচ্চাদের, শিশুদের এবং বয়স্কদের, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে কম এবং উঠানামা করে, তারাই বিশেষভাবে এফেক্টেড হয়, তারাই ক্ষতিগ্রস্ত হয়। মধ্যবয়সী যারা, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে ওরা কিছু কিছু অসুবিধা উতরে যায়। বিশেষভাবে তার মধ্যেও যাদের অ্যালার্জি থাকে, যাদের হাঁপানি রোগ থাকে, যাদের ফুসফুসে আগে থেকে, তারা কিন্তু একটু কষ্টেই ভোগে, বিশেষভাবে এই শীত আসার সাথে সাথেই। মেইনলি এনভায়রনমেন্টাল পরিবর্তন বা বাতাসের শুষ্কতাই প্রধান কারণ। একদমই স্যার, এবং আমাদের পরিবেশ দূষণ তো রয়েছে, সবকিছু মিলিয়ে মাত্রাতিরিক্ত ভাবে জটিলতাগুলো বাড়ছে। একটু জানবো যে এই যে বিভিন্ন ধরনের সমস্যার কথা বলছি আমরা, আপনি তো নিয়মিত রোগী দেখছেন, আসলে কোন কোন জটিলতাগুলো নিয়ে এই মুহূর্তে রোগীরা আপনাদের শরণাপন্ন হচ্ছে? বেশিরভাগই সর্দি, কাশি, ফুসফুসের জন্য শ্বাসকষ্ট, তারপরে গলা ব্যথা, নাক ব্যথা, কখনো কখনো গলা, নাক, কান তিনটা কিন্তু একসাথে কানেক্টেড। যারা নাকে সর্দি হলে বা নাকে কোনো অসুবিধা হলেই দেখা যায় যে তাদের গলায় ব্যথা হচ্ছে, কানে ব্যথা হচ্ছে। এগুলোই মেইন আজকের সময়ের শীতের আমাদের কাছে, নাক কান গলার কাছে ডাক্তারদের কাছে আসে। কিন্তু কখনো কখনো রেসপিরেটরি ফিজিশিয়ান যারা, চেস্ট ফিজিশিয়ান যারা, তাদের কাছে হাঁপানি, শ্বাসকষ্ট, এই সমস্ত রোগ। এবং আপনি বিশেষভাবে মেনশন করেছেন, আসলে আমাদের বাংলাদেশের আমাদের বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা এবং ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, এগুলো থেকে এত অপ্রতুল যে আমাদের পুরো বাংলাদেশেই, বিশেষ করে শহরগুলোতে, ঢাকা, চিটাগাং, সমস্ত বড় বড় শহরগুলোতে বাতাসে ইমপিউরিটিজের পরিমাণ অনেক বেশি, যার কারণে বেশি এফেক্টেড হই আমরা। এগুলোর বার্নিং হয়, মিউকাস ঝিল্লিকে সহসাই ক্ষতিগ্রস্ত করে, ছোট ছোট ঘা হয়ে যায়, এর মধ্যে দিয়ে এই ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলো ঢুকে যায় এবং শ্বাসকষ্ট হয়, নাক জ্বালা পোড়া করে, ব্যথা করে, হাঁচি সর্দি অনেক বেশি হয়, অনেক কষ্ট হয় মানুষের। স্যার, এই যে হাঁচি সর্দির কথা বললেন, এই প্রসঙ্গটা থেকে একটু আসবো যে আমরা অনেক সময় খেয়াল করি যে মানে বয়স ভেদে প্রত্যেকটি ব্যক্তি হঠাৎ করে বাইরে গিয়েছে, এসির বাতাস কিংবা বাইরে থেকে বাসায় এসেছে ধোঁয়া বা যে কোনো ধরনের জটিলতা থেকে হাঁচি কাশি শুরু হয়ে যায় এবং তীব্র মাত্রায় সেটি চলতে থাকে। অনেকে বলে এটি সাইনোসাইটিস, আবার অনেকে বলে অ্যালার্জিক রাইনাইটিস। আসলে কোনটি অ্যালার্জিক রাইনাইটিস এবং কোনটি সাইনোসাইটিস, আমরা কিভাবে পার্থক্য করব?
হ্যাঁ, অ্যালার্জিক রাইনাইটিস হলে সবারই কিন্তু হাঁচি হয়, হাঁচির সাথে নাকের থেকে সর্দি পড়ে, পানি পড়ে। সর্দি পানিটা যতক্ষণ পর্যন্ত খুব তরল থাকে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে অ্যালার্জিক রাইনাইটিসই বলি। কিন্তু এটা যখন ঘন হতে শুরু করে এবং সাথে সাথে নাক বন্ধ হয়ে কান বন্ধ হয়ে অনেক মাথা ব্যথা হয়, অনেক কষ্ট হয়, সব জাম হয়ে যায়, তখন আমরা সাইনোসাইটিস বলে থাকি। আচ্ছা। এক্সরে করে এটা ডায়াগনোসিস করা হয়, কিন্তু কিছু পরিমাণ সাইনোসাইটিস অ্যালার্জিক রাইনাইটিসের সাথে থাকেই। আচ্ছা, মানে দুটো একই রকম হতে পারে অনেক ক্ষেত্রে, কিন্তু ডায়াগনোসিস করার বিষয় আছে। স্যার, আরো বিস্তারিত জানবো যে এই সমস্ত ব্যক্তিগুলোর ক্ষেত্রে কি ধরনের প্রিকশন নেওয়া জরুরি। কিন্তু একজন দর্শক সংযোগে আছে। প্রিয় দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। উত্তরা থেকে দর্শক নিশ্চয়ই শুনছেন আমাদের। জি জি, জি বলুন, আপনার একটু ভলিউমটি বাড়িয়ে কথা বলতে হবে। আমি উত্তরা থেকে বলছিলাম, আমি নাম কালাম। জি, কি সমস্যা, নাম বলুন এবং বয়স কত? ঠান্ডা থেকে আমার দীর্ঘ 2-3 বছর যাবত ঠান্ডা লেগেই থাকে, এই জন্য ভাবছি। হয়তো নেটওয়ার্ক জনিত বিঘ্ন ঘটছে, আমরা স্পষ্টভাবে আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনি আমাদের ঠান্ডাটা আবার সর্দি ঠান্ডা। জি জি, সর্দি ঠান্ডা লেগেই থাকে এবং পুরো বছর ব্যাপী নাকি শুধু শীতকালে এলেই, একটু স্পষ্ট করে যদি জানাতেন। জি দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা আলোচনা করছি। স্যার, যে বিষয়টি নিয়ে উনি আসলে বলতে চাচ্ছিল, হয়তো বা নেটওয়ার্ক একটু বিঘ্ন ছিল। আমি যেটুকু বুঝলাম, উনি যদি সারা বছরের জন্য সর্দি ঠান্ডা লেগে থাকে তাহলে সেটা আমরা বলবো যে এটা অ্যালার্জি জনিত সমস্যা। বাতাসে যেটুকু ইমপিউরিটিজ আছে সামান্যটুকু তাতেও উনি এফেক্টেড হন, যার কারণে উনি সারা বছরই এটা ভোগেন। আর যারা সিজনালি ভোগেন, প্যারেনিয়াল না হয়ে মানে ইয়ের সময়, শীতের সময়, ওনাদের এটাকে আমরা বলবো যে ওটা ঠান্ডাজনিত সমস্যা, এটা অ্যালার্জি না। অ্যালার্জিটা হলো সারা বছরই থাকে। আর কোনো কোনো সময়, যে সময় সিজনে যদি ফুল, রেণু এগুলো যখন ফুটে, শীত আসলে কিছু কিছু ফুল এরকম ফুটে, ওই সময় যদি হয় তাহলে আমরা বলি যে হ্যাঁ, এটাও কিন্তু অ্যালার্জিজনিত সমস্যা। আচ্ছা স্যার, পুরো বছর ব্যাপী যারা এই ধরনের অ্যালার্জি জনিত সমস্যায় ভোগে, একটুতে হাঁচি কাশি লেগেই থাকে, সর্দি লেগে থাকে, আমি একটু জানতে চাই যে অ্যালার্জিটা তো আমাদের রক্তের সঙ্গে মিশে থাকে, বা রক্তে যখন আমরা ব্লাড টেস্ট করি তখন দেখা যায় অ্যালার্জির মাত্রাটা অনেক মাত্রায় বেশি। মানে এই মানুষগুলোর ক্ষেত্রে কি সারা বছর ব্যাপী শুধু মেডিসিনে খেয়ে যেতে হবে, নাকি অন্য কোনো ব্যবস্থা রয়েছে, কোনো ভ্যাকসিনেশন রয়েছে? হ্যাঁ, এটার জন্য ভ্যাকসিন, ডেফিনেটলি অনেকগুলো ভ্যাকসিন ইন্ডিভিজুয়াল অনুসারে কারো কারো অনেক ভালো কাজ করে, কেউ কেউ আবার বিশেষ উপকার পায় না। কিন্তু ভ্যাকসিনের চেয়ে সবচেয়ে বেশি জিনিস যেটা, সেটা হলো নিজে প্রিকশন নেওয়া, ধুলাবালি থেকে দূরে থাকা, যেখানে দুর্গন্ধ হয় সেখানে ইয়ে করা, নিয়মিত মাস্ক পরা, বাইরে যাওয়ার সময়, আমরা তো সব বাইরে যাই, মার্কেটে যাই, বিভিন্ন কাজকর্মে যখন বাইর হই তখন মাস্ক পরা রেগুলার। তারপরে প্রয়োজনে যতটুকু সম্ভব ওষুধ পরিহার করাই বেটার। ঠান্ডা অ্যাভয়েড করা, গরম পানির ভাপ নেয়া, এগুলো করেই মানুষ বেশিরভাগ ভালো থাকে। গরম চা খাওয়ার সুযোগ পেলেই এগুলো করে বেশিরভাগ মানুষ ভালো থাকে। কিন্তু কখনো কখনো আমরা অ্যালার্জির জন্য দেখা যায় যে এগুলাতে না হলে অ্যান্টি অ্যালার্জিক মেডিসিন, অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খেতে পারেন। কারো কারো দেখা যায় যে শুধু নাকের মধ্যে খুব লো ডোজে স্টেরয়েড স্প্রে পাওয়া যায়, এগুলো ব্যবহার করে ভালো থাকে, অনেকদিন ব্যবহার করা যায়, অনেকদিন ব্যবহার করা যায়। আচ্ছা, সেক্ষেত্রে স্যার অনেকেই তো পরামর্শ দিয়ে থাকে যে নেজাল স্প্রে, আবার অনেকে নেজাল ড্রপও দিয়ে থাকে। আসলে স্প্রে ভালো নাকি ড্রপ ভালো, এই দুটোর মধ্যে অনেকের অনেক কিছু জানার আগ্রহ রয়েছে, একটু বিস্তারিত জানবো। ড্রপ হিসাবে যে ওষুধগুলো ব্যবহার করা হয় এগুলো আসলে কখনোই 10-12 দিনের বেশি ব্যবহার করা যায় না, কারণ এরা ইমিডিয়েটলি কাজ করে এবং অনেকদিন ব্যবহার করতে থাকলে এদের রিবাউন্ড এফেক্ট হয়, অর্থাৎ পরবর্তীতে নাকের অসুবিধাগুলো আরো বাড়তে থাকে। আর স্প্রে যেগুলো পাওয়া যায়, স্পেশালি স্টেরয়েড জাতীয় স্প্রে, খুবই সামান্য ডোজে, অনেক অনেক মাইক্রোগ্রাম ডোজে স্প্রে হিসাবে পাওয়া যায়, এবং এরা লং টার্ম ইউজ করা যায়, এদের কোনো সাইড ইফেক্ট একদম নাই বললেই চলে। কোনো ওষুধের সাইড ইফেক্ট নাই এমন হয় না, কিন্তু একদম এরা নাই বললেই চলে। অনেক পেশেন্ট 20 বছর 30 বছরও ব্যবহার করছে, কোনো রকমের অসুবিধা হচ্ছে না। বাহ, খুবই চমৎকার। স্যার, আমরা তো শুনছিলাম পুরো বছর ব্যাপী যদি একজন ব্যক্তির অ্যালার্জি থাকে তাহলে প্রিকশন গুলো কি আপনি বারবার বলতে চাচ্ছেন যে
জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন, হ্যাঁ। যে বিষয়গুলো তাকে প্রভোকেট করছে বা বাড়িয়ে তুলছে, সেগুলো যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে অনেক মাত্রায় কমে যাবে। ভ্যাকসিনেশনের বিষয়টিতে আসবো যে কোন ভ্যাকসিনগুলো তাদের ক্ষেত্রে কার্যকর, কিন্তু যদি শুধু শীতকাল ব্যাপী হয়, যেহেতু আমরা স্পষ্ট শুনলাম না দর্শকের কথা যে বছর ব্যাপী নাকি শুধু শীতকালে ঠান্ডা সর্দি কাশি লেগে আছে, শীতকালে হলে আসলে কি ধরনের জটিলতার কারণে? শীতকালে বিশেষ প্রিকশন হলো সে হঠাৎ করে ঠান্ডার মধ্যে এক্সপোজ না হওয়া এবং সকালে ঘুম থেকে ওঠার পরেই সরাসরি পানির কন্ট্যাক্টে না যাওয়া, একটু সময় করে যাওয়া, তারপরে একটু গরম পানি যদি সুযোগ করা যায় গরম পানি ব্যবহার করা, তারপরে একটু গরম কাপড় চোপড় পরিধান করা এবং এটা সাথে নিয়েই থাকা কিছু সময়ের জন্য, গ্রাজুয়ালি শীতটা থেকে ঠান্ডা দিকে অভ্যস্ত হওয়ার জন্য চেষ্টা করা। আচ্ছা, সেক্ষেত্রে স্যার যদি অ্যালার্জিক রাইনাইটিসের কারণে এটি হয় কিংবা সাইনোসাইটিসের কারণে হয়, যেটি আমরা আলোচনায় ছিলাম, সেক্ষেত্রে আপনি বলছিলেন যে এক্স-রে এর মাধ্যমে শনাক্ত করা সম্ভব। শুধু শীতকালে উনি নাকের স্প্রে গুলো ব্যবহার করলে, রাত্রে একবার করে এক স্প্রে করে ব্যবহার করলে পুরা শীতকালটা, আমাদের শীত তো 2-3 মাসের বেশি থাকে না, এই 3 মাসের জন্য খুবই সামান্য ওষুধ ব্যবহার করে ওনারা ভালো থাকতে পারে। আর প্রিকশন গুলোই মেইনলি বেশি গুরুত্বপূর্ণ। গরম পানির ভাপ নেওয়াটা কিন্তু খুবই উপকারী একটা জিনিস, অনেকেই নিতে চায় না। তো অনেকে মেন্থল অনেকে ইনহেল করে, আমরা এই বিষয়টি জানবো আরো একজন দর্শক সংযোগে। কি আছেন দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনছি আপনাকে। জি, আমি সিলেট থেকে বলছিলাম। আমি আমার মেয়ের বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম। জি জি বলুন, আমরা শুনছি। আমার মেয়ে 4 বছরের প্লাস বয়স। হ্যাঁ, ইদানিং মনে করেন ডুব গিলতে সমস্যা করছে, শব্দ হচ্ছে, ঢোক গিলতে সমস্যা হচ্ছে। জি হ্যাঁ, ডুব গলা। জি 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 4 বছর বয়স, কতদিন ধরে এই সমস্যা হচ্ছে? গলা কি ফুলে আছে? হাত দিয়েছিলেন কি আপনি? এরকম কোনো সমস্যা হচ্ছে না। এটা প্রায় 6 মাস 1 বছর হয়ে গেছে। 6 মাস ধরে ঢোক গিলতে সমস্যা হচ্ছে টানা, নাকি বারবার আসে চলে যায় এমন? ঘুমের মধ্যে নাক ডাকার জন্য ঘুমায় কিনা? জি, বাচ্চাটার কি ঘুমের মধ্যে নাক ডাকার প্রবণতা আছে কিনা? বুঝি নাই। ঘুমের মধ্যে কি বাচ্চাটি মুখ হাঁ করে ঘুমাচ্ছে বা নাক ডাকছে, ঘন ঘন শ্বাস নিচ্ছে? না না, ওরকম কিছু না। জি জি বয়স কত, ওজনটি কত একটু জানাবেন? ওজন মনে হয় 12-13 হবে আর কি। জি জি দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি। স্যার, হ্যাঁ, আমার কাছে যেটা মনে হলো, এ বাচ্চার গলার ভিতরটা দেখলে বোঝা যেত আদৌ টনসিলের বা এডিনয়েডের কোনো সমস্যা আছে কিনা। অ্যালার্জির জন্য কিন্তু এরকম হতে পারে। আর এই জিনিসগুলা খুব ভয় পাওয়ার কিছু নাই, খুবই সামান্য ব্যাপার। বাচ্চা বড় হতে হতে এগুলো ঠিক হয়ে যাবে। মোটামুটি খাইতে পারলে, নিঃশ্বাস নিতে পারলে, বাচ্চা খেলাধুলা করলে, লেখাপড়ার দিকে মনোযোগ দিতে পারলে, এখন তো একটু একটু করে পড়াশোনার দিকে শিখাতে হবে বাচ্চাকে, বাবা মায়ের থেকে শুরু করে। আমার মনে হয় এটা খুব ভয় পাওয়ার কোনো সিমটম না। গলায় অনেক বাচ্চারই এরকম হয়, এগুলো একটু বড় হতে হতে ঠিক হয়ে যায়। স্যার, এই প্রসঙ্গটি কিন্তু খুব জরুরি আমাদের আজকের আলোচনার জন্য, কারণ আমরা দেখি যে এই বয়সটা 4 বছর থেকে 18 বছর বয়সের মাঝে অনেক শিশুরা অ্যাডিনয়েড কিংবা টনসিলের প্রদাহ নিয়ে ভুগছে। আমি একটু জানতে চাই স্যার, অ্যাডিনয়েডটা আসলে কি এবং কি কারণে এটা অ্যাডিনয়েডটার প্রদাহ সৃষ্টি হয়? এটা কি আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ কোনো কিছু কিনা? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং সবাই মনোযোগ দেওয়া দরকার এই জিনিসটাতে। সেটা হলো যে শ্বাসনালীতে, নাকের পিছনে এবং গলার মধ্যে টনসিল এবং এডিনয়েড একই ধরনের টিস্যু, লিম্ফয়েড টিস্যু। এটা বাচ্চা বয়সে একটু বড় হবেই। এটার এডিনয়েডের একটা লাইফ হিস্ট্রি আছে। জন্মের সময় এডিনয়েড থাকে না, 3 বছরের দিকে এটা দেখা দেয়, 10 বছর পর্যন্ত এটা বড় হতে থাকে, 10 থেকে এটা আবার ছোট হয়ে 20 বছর এটা চলেই যায়। কিন্তু কারো কারো দেখা যায় এটার বড় হয়ে এতটা বড় হলো যে নাকের পিছনে এটা বড় হয়ে নাকে নিঃশ্বাস নিতে অসুবিধা করছে, এবং এই বাচ্চাটা যখন মুখে নিঃশ্বাস নেয়, এর সাথে সাথে ওদের টনসিলও বড় হয়, তখন মুখে নিঃশ্বাস নিলে প্রপার পরিমাণ অক্সিজেন এরা পায় না, এবং ঠিক মতো পরিমাণে অক্সিজেন না পেলে এ বাচ্চাদের বৃদ্ধি সাধনে যেটুকু অক্সিজেন দরকার, ব্রেইনের ডেভেলপমেন্টে এবং গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ ডেভেলপমেন্টে যে অক্সিজেন দরকার, সেটা না পেলে এ বাচ্চারা বড় হতে হতে তাদের মেধা বিকাশ ভালোভাবে হয় না।
কাজেই এরা মেধা বিকাশ বাধাগ্রস্ত হলে বাচ্চাদের ইন্টেলিজেন্স কম হয়, সমবয়সী অন্যান্য বাচ্চাদের থেকে স্কুলে ওরা তুলনামূলকভাবে পিছিয়ে পড়ে এবং অমনোযোগী হয়, আস্তে আস্তে ভুলে যায়। এই জিনিসগুলো দেখে বাচ্চাদের কানে এফেক্ট করে, এরা কম শুনে এবং ওরা টেলিভিশনের সাউন্ড বাড়িয়ে দেয়, দূর থেকে মা ডাকলে বাবা ডাকলে রেসপন্স করে না। এই অমনোযোগিতা এগুলো দেখে আলটিমেটলি চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবং এটা আমরা একটা এক্সরে করে আমরা দেখি যে কতটুকু বাতাস নেওয়ার জায়গা আছে, কতটুকু বন্ধ করে দিল। যদি বেশিরভাগ জায়গায় বন্ধ করে দেয় এদেরকে সার্জারি পর্যন্ত করা লাগে। এর আগে কিন্তু আমরা ওষুধ দিয়েই এদেরকে চেষ্টা করি যাতে করে এরা এডিকুয়েট অক্সিজেন পেয়ে বাচ্চারা যেন গ্রো করতে পারে। স্যার, এই যে অ্যাডিনোয়েডটা ইনফ্লামড হয়ে অ্যাডিনাইটিস হচ্ছে এবং অ্যাডিনাইটিস হয়ে বিভিন্ন ধরনের জটিলতা হচ্ছে, তার মধ্যে বাচ্চাদের নাক ডাকার প্রবণতা অন্যতম। মুখ হা করে ঘুমায়, নাক ডাকে। আমরা এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত জানবো। একজন দর্শক সংযোগে আছে। কে আছেন দর্শক? আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি আমরা শুনছি। আসসালামু আলাইকুম। জি জি আমরা শুনছি। স্যার, আমি রাজশাহী থেকে মোহাম্মদ শাহানুর অনুবন্ধু। জি বলুন, আমরা শুনছি। আমি এই যে রাত্রে ঘুমালে আমার গলা শুকিয়ে যায়, শ্বাস মানে ঘুমে খুবই ডিস্টার্ব হয়, হা করে ঘুমায়। আচ্ছা, জি। বয়স কত দর্শক আপনার? 50 প্লাস, 55 প্লাস ধরে। 55। ওজন কত আপনার? ওজন 86। জি, আমরা বুঝতে পেরেছি নাক ডাকার প্রবণতা রয়েছে, তাই তো? মুখ হা করে ঘুমান। জি, হা করে ঘুমায় আর গলা শুকিয়ে যায়। মেনলি সমস্যাটা হচ্ছে আমার গলা শুকিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং ঘুমের মাঝে বারবার ঘুমটা ভেঙে যায়, কষ্ট হয়, তাই তো? জি 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 জি, কঠিন কষ্ট হয়। জি, আমরা আলোচনা করছি আপনার বিষয়টি নিয়ে, আপনি সাথেই থাকুন। স্যার, ওনার যে সমস্যা, আমাদের দেশের প্রেক্ষাপটে অসংখ্য রোগীর সমস্যা এটি, এবং এটি আসলে একটা মেজর সমস্যা। কি কারণে এটি হয় আমরা বিস্তারিত জানবো, তবে সময় হচ্ছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, স্টেট কলেজ অফ হেলথ সায়েন্সেস স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। বাংলাদেশের প্রথম স্বাস্থ্য বিজ্ঞান কলেজ, স্টেট কলেজ অফ হেলথ সায়েন্স। প্রিয় দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি স্টেট কলেজ অফ হেলথ সায়েন্সেস স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে একজন দর্শক ফোন দিয়েছিলেন, তিনি বলছিলেন যে তার 55 বছর বয়স এবং অনেক দিন ধরে তার ঘুমের মধ্যে নাক ডাকার প্রবণতা রয়েছে এবং ঘুমের মধ্যে গলা শুকিয়ে যায়, যন্ত্রণা হয়। মানে এই যে সমস্যাগুলো, মুখ হা করে ঘুমায় এবং কি কারণে নাক ডাকে এবং এটি ওনার ঘুমের মধ্যে বিঘ্ন ঘটাচ্ছে, এই সমস্যাগুলো আসলে কি কারণে হয়? আসলে উনি খুব ইম্পর্টেন্ট অনেকগুলো কথা বলে ফেলেছেন। উনি যে অবস্থার শিকার, এই জিনিসটাকে আমরা ডাক্তাররা ডায়াগনোসিস করি স্লিপ অ্যাপনিয়া বলে। এবং স্লিপ অ্যাপনিয়ার মধ্যে অনেকগুলো ধরন আছে, তার মধ্যে বিশেষভাবে ওনার সেটাকে আমরা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া মনে করছি। এতে করে ওনার নাকে ঠিকমতো বাতাস যাচ্ছে না, গলা দিয়ে বাতাস নিতে হচ্ছে বলেই ওনাকে এই গলাটা শুকিয়ে যাচ্ছে এবং এই জন্য উনি অস্বস্তি। উনি কিন্তু আরও জিজ্ঞেস করলে পাওয়া যাবে যে উনি আসলে দিনের বেলা একটা ঘুম ঘুম ভাব সারাক্ষণ থাকেন, উনি খুব মানে কনসেন্ট্রেট করতে পারেন না কাজে, ওনার ওজনটা একটু বেশি, ওনার এবং ওনার যে বয়স, এই বয়সে এই সমস্যাটা সোজাসুজি এক্সপ্লেইন করলে এই জিনিসটা দাঁড়ায় যে ওনার যে ওজন, ওনার শরীরের অক্সিজেনের যেটুকু প্রয়োজন, যে ডিমান্ডটা এবং ওনার যে সাপ্লাইয়ের যে প্যাসেজ নাক এবং গলা মিলে, সেটা এডিকুয়েট হচ্ছে না, যার কারণে উনি মুখে নিঃশ্বাস নিতে হচ্ছে। তো নাক এবং মুখে দুই দিক দিয়ে নিঃশ্বাস নিলে গলার সফট টিস্যুগুলোর মধ্যে অনেক ভাইব্রেশন হয়, সেই জন্য স্নোরিং হচ্ছে। একটা সময় ছিল এই স্নোরিংকে মানুষ মনে করতো যে ভালো করে ঘুমাচ্ছে, কিন্তু আজ থেকে অন্তত 30 বছরের মধ্যে দেখা যায় যে এটা ডায়াগনোসিস হিসেবে আসলো যে এটা স্লিপ অ্যাপনিয়া একটা রোগ এবং এখানে যে স্নোরিংটা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর একটা জিনিস। এই যে ওনার বয়সে যারা এরকম করে রেগুলার ঠিকমতো অক্সিজেন পায় না এবং ওনাদের যে শ্বাসনালীতে পরিমাণে ইনএডিকুয়েট, ওনার হয়তো নাকের মধ্যে প্যাসেজটা ন্যারো, গলার ভিতরের প্যাসেজটাও ন্যারো, এটা হলো যে ওনার সাপ্লাই ব্যাপার, কিন্তু ডিমান্ড ওনার বডি ওয়েট বেশি। কাজে উনি যদি ওজন কমিয়ে ফেলতে পারেন এবং সাপ্লাই প্যাসেজটা যদি ওনার একটু বাড়াতে পারেন, তাহলে কিন্তু ওনার আর এই সমস্যাটা থাকবে না। ওনার গলার মধ্যে উনি যে ব্যথা করছে, গলার মধ্যে বাতাস ড্রাই হচ্ছে, এটা তো মুখে নিঃশ্বাস নেওয়ার কারণে। কাজেই উনি দিনের বেলায় গুম গুম ভাব, উনি যে কোথাও একটা
টেলিভিশনের সামনে বসলে উনি আধা ঘন্টা কোনো প্রোগ্রামও দেখতে পারেন না, ঘুম এসে যায়। আচ্ছা। তারপরে গাড়িতে বসলে ঘুম এসে যায়, কোথাও বসলে ঘুম এসে যায়। ওনারা কিন্তু ড্রাইভিং করতে গেলেও ওনারা খুব মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে, ওনারা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করে থাকেন, মেশিনারি চালাতে গেলে ওনারা অ্যাক্সিডেন্ট করেন। ওনারা আর পাশে যিনি ঘুমাবেন ওনার জন্য কিন্তু নাক ডাকাটা একটা খুবই অস্বস্তিকর অবস্থা। এবং এই পেশেন্টরা ডায়াবেটিস, ব্লাড প্রেশার এবং অন্যান্য হার্টের রোগে, স্ট্রোকে অনেক বেশি ভোগে। আচ্ছা। এবং আপনি শুনবেন যে অনেক সময় হঠাৎ করে একটা লোক রাত্রে ঘুমের মধ্যে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেল। এরা কিন্তু স্লিপ অ্যাপনিয়ার পেশেন্ট এবং ওনারা দিনে দিনে, এবং এইটার ট্রিটমেন্টের জন্য খুব সহজ কথায় বললে যে ওনার অক্সিজেন সাপ্লাই এবং ওনার যে ডিমান্ড, এটার মধ্যে সামঞ্জস্যতা আনতে হবে। ওনাকে ওজন কমাতে হবে একটা পরিমাণ পর্যন্ত। তারপরেও যদি কারো কারো অসুবিধা থাকে, সেই ক্ষেত্রে আমরা সিপ্যাপ মেশিন, একটা মেশিন পাওয়া যায়, ওটা দিয়ে মুখের মধ্যে নিয়ে ঘুমাইলে ওনার একটা টেস্ট করে কতটুকু প্রেসারে দিতে হবে, অক্সিজেন কতটুকু প্রেসারে দিলে, এটা করেও কিন্তু মিলিয়নস অফ পিপল সারা পৃথিবীতে খুব শান্তিতে আছে এটা ইউজ করে। কিন্তু ইয়াং বয়সে যাদের এগুলো হয় তারা অনেক সময় মেশিন নিতে চান না। ওনাদের নাকের হাড্ডি বাঁকা থাকে, নাকের মধ্যে মাংস বৃদ্ধি থাকে, গলার মধ্যে টনসিলার টিস্যু হাইপারট্রফি থাকে, আশপাশের মাংসগুলো ফুলে থাকে, স্ফীত হয়ে থাকে। ওনাদেরকে অবশ্য একটা গ্রুপ অফ পিপল টেস্ট করার পরে আমরা যখন দেখি যে অক্সিজেন লেভেল অনেক কমে গেছে আচ্ছা। ঘুমের মধ্যে, তখনই ওনাদেরকে কারো কারো একটা স্টেজে সার্জারিও করে দিতে হয়। স্যার, আপনি তো বাংলাদেশের সার্জারিতে পায়োনিয়ার এই ধরনের রোগীদের ক্ষেত্রে। আমি তো করে আপনার থাকি, জি। আপনার কাছে একটু জানবো যে আসলে অপারেশনের জটিলতা কোনো রয়েছে কিনা, এবং আপনি তো বলছিলেন একটি নির্দিষ্ট পর্যায়ে যাওয়ার পরে অপারেশন করা জরুরি। প্রত্যেকেই তো অপারেশন নিয়ে ভয় পায় যে আমি নাক ডেকে ঘুমাচ্ছি, মুখ হা করে ঘুমাচ্ছি, কোনো জটিলতা নেই। কিন্তু অপারেশন একটি প্রসিডিউর এবং এটির কারণে আমার কি কি ধরনের জটিলতা হতে পারে, বা পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সংখ্যা কতটুকু, বা সফলতার হার কতটুকু, বিস্তারিত জানবো। এই পেশেন্টদের অপারেশন করতে হয় নাকে এবং গলায়। নাকের অপারেশনে কোনো ব্যথাই হয় না, কিন্তু গলার অপারেশনের পরে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ পর্যন্ত দেখা যায় যে বেশ পেইন হয়। একটা টনসিল অপারেশন করলেও বাচ্চাদের পেইন হয়, একদমই। এটা আমাদেরকে মেনে নিতে হবে। এই ছাড়া আর অন্য কোনো বিশেষ কোনো জটিলতা নেই। শুধু ওনারা ওভারওয়েট হয় বলে ওনাদেরকে অ্যানাস্থেসিয়ার সময় একটু অ্যালার্ট থাকতে হয়। এছাড়া এই অপারেশনের কোনো বিশেষ না। অপারেশন করার পরে যেহেতু তালু এবং এই প্যালেটের এদিকের এই মাংসগুলোকে কেটে ট্রিম করে প্লাস্টিক সার্জারি করে খুব সুন্দর করে স্পেস বাড়াই দিতে হয়, সেই জন্য আগে যেহেতু মাংস দিয়ে এগুলো ঢাকা ছিল, খাওয়ার পরে কয়েকদিন পর্যন্ত লিকুইড জাতীয় জিনিস অনেক সময় নাকে দিয়ে আসে। এটা কিন্তু 2 সপ্তাহের মধ্যে সবারই ঠিক হয়ে যায়। আচ্ছা। যে অন্য কোনো জটিলতা এই অপারেশনের সাথে নেই বললেই চলে। মানে সফলতার হার মোটামুটি আমরা ভালো বলতে আমাদের পারি। পেশেন্টরা স্বাভাবিকভাবে আমি খুব আনন্দ পাই যখন আমার পেশেন্টরা এসে আমাকে বলে যে আমি নতুন জীবন পেলাম। বাহ। হ্যাঁ, এবং অনেক কষ্ট থেকে, এবং একটা মানুষ পাশে শুইতে পারতো না, উনি সাউন্ডলেস একটা লোক ঘুমাচ্ছে, তারপরে সকালে ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ স্লিপ হলো, সারাদিন কাজ করলো মনোযোগ দিয়ে। ব্যবসায়ীরা দেখা যায় যে কনসেন্ট্রেট করতে পারছে না। এই জিনিসগুলো মানুষকে, ইভেন অনেক ডায়াবেটিক পেশেন্টের এই সার্জারি করে দেওয়ার পরে ডায়াবেটিসের এখন আর ওষুধই লাগছে না। হাইপারটেনসিভ যাদের ব্লাড প্রেশার আছে, ওষুধের পরিমাণ অনেক কমে গেছে বা লাগছেই না। এরকম যাদের আগে ঘুমের ওষুধ খেত বা ফ্যামিলিতেও কিছু অশান্তি ছিল, এগুলো অনেক ওভারকাম হয়ে গেছে। বাহ। এটা খুব মানুষের জন্য উপকারী একটা এক্ষেত্রে স্যার একটি প্রসঙ্গ আমি আনতেই চাই যে আমাদের দেশে এমন অনেক ব্যক্তি রয়েছে যে ওজন অনেক বেশি, ওজনাধিক্যতায় ভুগছে এবং সেই সাথে নাক ডাকার প্রবণতা রয়েছে, মুখ হা করে ঘুমাচ্ছে, কিন্তু দীর্ঘদিন ধরে কোনো চিকিৎসা সেবার আওতাভুক্ত হচ্ছে না। তাদের ক্ষেত্রে পরামর্শ কি থাকবে যে যদি সঠিক সময় চিকিৎসা না করে কি ধরনের জটিলতা হতে পারে? চিকিৎসা না করলে যেটা বেশিরভাগ ক্ষেত্রে হয়, একটা তো বললাম যে হঠাৎ করে ঘুমের মধ্যে দেখা যায় যে একদম সুস্থ সবল সুন্দর মানুষ হঠাৎ করে ঘুম থেকে আর উঠতে পারছে না, মানে রাত্রে যেটা হঠাৎ সাডেন ডেথ যেটা হয়, এটার পার্সেন্টেজ কিন্তু কম না। এছাড়া ওনাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে হার্টের সমস্যা হচ্ছে, বিকজ অক্সিজেন না পাইলে হার্ট এফেক্টেড হচ্ছে। ওনাদের স্ট্রোকের পরিমাণ, প্যারালাইসিসের পরিমাণ অনেক বেশি। শুধুমাত্র একটা ইয়ের কারণে, জটিলতার কারণেই এটা হয়ে থাকে। তার মানে আমরা খুব বারবার অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে চাই এই জায়গাটিতে যে যদি সঠিক সময় চিকিৎসা না হয় যে কোনো ব্যক্তি ঘুমের মাঝেও মরে যেতে পারে, এবং মৃত্যুর অন্যতম কারণ এটি। অবশ্যই শঙ্কিত হবার মতো একটি বিষয়, সচেতন হওয়া জরুরি। স্যার, আমরা যে প্রসঙ্গটি নিয়ে কথা বলছিলাম যে নাক ডাকার মধ্যে যে জটিলতাটি আপনি বললেন, এর বাইরেও রয়েছে নাকের হাড় বেঁকে যাওয়া বা নাকের ভিতরে মাংস। আমরা যখন নাকের ভিতরে কোনো মাংস হয়, আমরা বেশিরভাগ ক্ষেত্রে প্রত্যন্ত এলাকাগুলোতে বলা হয় যে নেজাল পলিপ হয়েছে। আসলে কি সেটা পলিপ নাকি হাইপারট্রফি ইনফিউটারমিনেট?
হ্যাঁ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্টে আপনি আসলেন। আমি ইএনটি সার্জন হিসেবে কাজ করি, আমার কাছে নাক কান গলার রোগীরা আসে বিভিন্নখান থেকে। পলিপ নামে যে পেশেন্টরা আমাদের কাছে আসে, প্রথমে বলে যে আমার নাকে পলিপ হয়েছে, ডাক্তার বলেছে। আমার মানে অ্যাসেসমেন্টে দেখা যায় 90% মানুষের নাকের মধ্যে কোনো পলিপ নাই। হ্যাঁ, ওনাদের হয়তো নাকের হাড় বেড়ে গেছে, ওনাদের মধ্যে নাকের যে নর্মাল মাংসগুলা এগুলা অ্যালার্জির কারণে হোক, ইনফেকশনের কারণে হোক, নাকের হাড় একদিকে সরে যাওয়ার কারণে, স্পেস বেড়ে যাওয়ার কারণে হোক, এরা হাইপারট্রফি হয়েছে, সাইজে বড় হয়েছে, এটা দেখে অনেকে পলিপ বলে। এগুলার বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এদেরকে ওষুধ দিয়ে চিকিৎসা করা যায় না। নাকের হাড় বেঁকে যায়, যদি নাক বন্ধ করে দেয় ওনাদেরকে খুবই ছোট্ট একটা সার্জারি, নাকের এটা সোজা করে, হাড্ডি সোজা করে দেয়া, মাংসগুলোকে কেটে সাইজ করে দেয়। এটা অ্যাসেসমেন্টের ব্যাপার আছে যে ওই পার্টিকুলার লোকের জন্য এটা সব ইএনটি সার্জনরাই এতে ট্রেন্ড এবং ওনারা বুঝেন। এগুলা সার্জিক্যালি বেশি ট্রিটমেন্ট করতে হয়। এবং স্যার কোন ক্ষেত্রে সার্জারির প্রয়োজন, কোন ক্ষেত্রে শুধুমাত্র অবজারভেশনই জরুরি, এটা নিশ্চয়ই আপনারা শনাক্তকরণ করবেন, কখনো চিকিৎসক কিংবা অন্যান্য যে পেশায় যারা রয়েছে তাদের পরামর্শে নয়। একটু জানবো যে স্যার, আমাদের দেশে প্রত্যন্ত এলাকাগুলোতে আমরা দেখি যে নাকের ভিতরে মাংস বেড়ে গিয়েছে এবং সেটাকে নেজাল পলিপ ভেবে অনেকে অপচিকিৎসকের শরণাপন্ন হয়, বিভিন্ন ধরনের চিকিৎসা সেবায় যায় এবং তাতে করে জটিলতার মাত্রা অনেক বেশি, অনেকে নাকটিকে পুড়িয়ে ফেলে। আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? অনেককে, এটা আপনি ঠিকই বলেছেন, অনেককে আমরা দেখি নাকের মধ্যে কবিরাজ বা কিছু অন্যান্য ইন্ডিজিনাস কিছু নাকের মধ্যে যদি দিয়ে দেয়, লেগে দেয়, তাহলে এটা কিন্তু নাকের মাংসগুলো পুড়ে যায়, অনেক সময় নাকের পার্টিশনটা ছিদ্র হয়ে যায়, আর ট্রিটমেন্ট করে সারা জীবন এই লোককে ভুগতে হয়। কেমন এটা হলো আমাদের অপচিকিৎসার জন্য বেশিরভাগ, অথবা নাকের মাংসগুলো একদিকে অন্যদিকে জোড়া লেগে যায় যাতে করে নাকে বাতাস যাওয়ার পথ বন্ধ হয়ে যায়। এই চিকিৎসাটা খুবই জটিল এবং কখনোই এটা করা উচিত না। নাকের এই জিনিসগুলা ডেফিনেটলি প্রপারলি চিকিৎসা করা উচিত। আর একটা জিনিস আমরা বলে থাকি যে নাকের পার্টিশনটা কারোই ঠিক মাঝামাঝি মধ্যখানে নেই, ইট ইজ সেলডম এট মিড লাইন, এটা সবসময় এদিকে ওদিকে ডেভিয়েটেড থাকে। এই ডেভিয়েশন মানেই তার ট্রিটমেন্ট করতে হবে এমন কোনো কথা নেই। যেই ডেভিয়েশন হয়ে একদম নাকে নিঃশ্বাস নিতে পারছে না, মুখে নিঃশ্বাস নিতে হচ্ছে, মাথা ধরে, সাইনাসের ইনফেকশন রিপিটেডলি হয়, কারো কারো গলার স্বর বসে যায়, কারো নাক থেকে রক্ত পড়ে, ওই নাকের পার্টিশন বাঁকা যেটা ডেভিয়েশনটাই ট্রিটমেন্ট করতে হয়। ওই ক্ষেত্রে শুধুমাত্র অপারেশন বা সার্জারি করার প্রয়োজন। স্যার, একটু এই যে অপচিকিৎসকের শরণাপন্ন হচ্ছে ব্যক্তিরা এবং সেখান থেকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্যই আমাদের আজকের আয়োজন, এবং এই ধরনের আয়োজনগুলো আমরা সাধারণত ওই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে করে থাকি যারা বুঝে ওঠে না যে কখন চিকিৎসকের কাছে যেতে হবে এবং কার কাছে যাওয়া প্রয়োজন। আমরা আরো বিস্তারিত জানবো যে গলার সমস্যাগুলো কি কারণে হয় কিংবা কানের জটিলতাগুলো কি কারণে শীতকালে এত বেড়ে যায়, বিস্তারিত জানার আছে। তবে সময় হচ্ছে আরেকটু বিরতি নেবার। প্রিয় দর্শক, স্ট্রেট কলেজ অফ হেলথ সায়েন্সেস স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠান থেকে নিচ্ছি আবারও একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি স্ট্রেট কলেজ অফ হেলথ সায়েন্সেস স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রী এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে কথা বলছিলাম যে গলার বিভিন্ন ধরনের সমস্যা কিংবা নাকে যে জটিলতাগুলো হচ্ছে সেগুলো আক্রান্তের ঝুঁকিতে যারা রয়েছে তাদের কতটুকু সতর্ক থাকা প্রয়োজন। স্যার, একটি প্রসঙ্গ নিয়ে এসেছিলাম যে শীতকালে অনেকের গলা বসে যাওয়া কিংবা গলা ভেঙে যাওয়ার একটি প্রবণতা তৈরি হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা মনে করি হয়তো ঠান্ডা লেগেছে কিংবা সর্দি কাশিজনিত কারণে আমাদের গলাটি বসে গিয়েছে কিংবা ভেঙে গিয়েছে, কিন্তু দেখা যায় এটা কন্টিনিউ চলতেই থাকে। গলা ভেঙে যাওয়ার প্রবণতা আসলে কি কারণে? এটা কি শুধু ঠান্ডাজনিত কারণেই হতে পারে? গলা বসে যাওয়ার ব্যাপারটা দুটো জিনিস এখানে একসাথে সংযুক্ত। একটা হলো এই যে ঠান্ডার কথা বললেন, শীতকালে বাতাসটা যখন ড্রাই হয়, আর একটা জিনিস হলো যে ওভার ইউজ অফ ভয়েস। আমরা যে কথা বলি, কথাটা যদি নর্মাল ভয়েসে অনেক কথা বলি কিছু অসুবিধা হয় না, কিন্তু যখনই কেউ শাউট করে, কারণ ভোকাল কর্ড যেটা আমাদের মিউকাস ঝিল্লি দিয়ে তৈরি, খুবই সফট একটা জিনিস, এটা ভাইব্রেট করে আমাদের শব্দ উচ্চারণ করে, শব্দ তৈরি করে। কাজেই এটাকে যদি আমরা ওভার ইউজ করি এবং এটার উপর যদি প্রেশার দিয়ে কথা বলি, যেমন ধরেন আপনি প্রফেশনাল ভয়েস ইউজার যারা, সিঙ্গার্স, তারপরে টিচার্স, যারা ধর্মযাজক, যারা ওয়াজ নসিহত করেন ওনারা, এরকম, বা ইভেন লয়ার্স, ভেন্ডার্স যারা একদম
চেলে চেলে জিনিসপত্র নেওয়ার জন্য, এরা বেশিরভাগ ক্ষেত্রেই এফেক্টেড হয়। মিডিয়া পিপল যারা অনেক কথা বলে ওনারাও কিন্তু এইটাতে এফেক্টেড হয়। কিন্তু যদি নাক দিয়ে ঠিক মতো বাতাস যায়, বাতাসটা যদি যথেষ্ট জলীয় বাষ্প থাকে, ভোকাল কর্ডে যদি ওয়েট থাকে এবং নর্মাল ভয়েসে কথা বলে, যত কথাই বলুক না কেন এই ভয়েস নষ্ট হবে না। আচ্ছা। কিন্তু যদি নাক যদি ঠিক মতো কাজ না করতে পারে, অক্সিজেনের সাথে যদি জলীয় বাষ্পের পরিমাণটা যদি এডিকুয়েট না থাকে, তাহলে যেমন ধরেন একটা ইঞ্জিনের ভিতরে যথেষ্ট মোবিল না থাকে, ইঞ্জিনটা যেমন চলতে পারে না, ভোকাল কর্ড যদি ওয়েট না থাকে, বাতাস নিতে যেয়ে যদি এটা ড্রাই হয়ে যায়, তখনই গলার স্বরটা ভেঙে যায়। এটা হলো যে আর্লি স্টেজে এটা হয়। কিন্তু এটা যদি কন্টিনিউ করতে থাকে তাহলে কিন্তু ভোকাল কর্ডের মধ্যে ছোট ছোট নোডিউল হয়, ছোট ছোট জায়গায় ফুলে যায় এবং এটা পরে আর মিলতে চায় না। আচ্ছা, এটা হলো যাদের ক্রনিক ভয়েস ইউজার যারা ইয়ে করে। কিন্তু কখনো কখনো দেখা যায় ভোকাল কর্ডের মধ্যে পলিপ হয়, মাংস বেড়ে ঝুলে যায়। এগুলোর জন্য আলটিমেটলি এদেরকে ভেন্ডারদের বা যারা শাউট করে ওদের ঝগড়া বিবাদ করলেও এরকম হয়। এটা খুব একটা ইম্পর্টেন্ট কারণ যে ভয়েস চেঞ্জ হওয়ার, ইয়ে হয়ে যাওয়ার। আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হলো যে স্ট্যান্ডার্ড 6 উইকসের বেশি কারো যদি গলার স্বর বসে যায়, এমনি ধরেন কারো শাউট করলো, কথা বললো, ঠান্ডা লাগলো, এটা কিন্তু 2 থেকে 3 সপ্তাহের মধ্যে মিলে যাবেই। আচ্ছা আচ্ছা, ট্রিটমেন্ট করুক আর নাই করুক, কিন্তু এটা যদি কন্টিনিউ করে চলতেই থাকে 3 সপ্তাহের বেশি, একদম 6 উইকসের বেশি করে যদি হয়, আমরা খুব ভয় পেয়ে যাই। পার্টিকুলার ওই পেশেন্ট যদি বয়স্ক হয়ে থাকে, যাদের বয়স যদি 40-এর বেশি হয়, তাহলে এদেরকে ডেফিনেটলি ইএনটি সার্জনকে দেখাতে হয়। ভোকাল কর্ডের এখন ছবি তুলে ফাইবার অপটিক ইনস্ট্রুমেন্ট দিয়ে, ক্যামেরা দিয়ে ভিতর থেকে ছবি তুলে দেখার সুযোগ আছে। আগে একটা প্রোটোকলে ছিল যে 6 সপ্তাহ বেশি হলে তাকে বেহুশ করে দেখা উচিত। আজকে এটা বেহুশের পর্যায়ে যাইতে হয় না, নাকের ভিতরে অবশ করে ভোকাল কর্ডের ছবি তুলে এটা অবশ্যই দেখা উচিত। কারণ ভয়েস যদি 6 উইকসের বেশি কন্টিনিউ করে, এদের 40 বছরের বেশি হলে এদের ক্যান্সার হওয়ার প্রবণতা অনেক বেশি, অনেক বেশি। যারা শ্বাসনালীর শ্বাসনালীর ক্যান্সারে ভোগে, এবং শ্বাসনালীর ক্যান্সারের অন্যতম একটি উপসর্গ আপনি বলছেন যে আমাদের গলার কণ্ঠস্বর বসে যাওয়া, গলার কণ্ঠস্বরটা পরিবর্তন হয়ে যাওয়া। স্যার এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, একজন দর্শক অপেক্ষায় রয়েছে। কি আছেন দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম স্যার, শুনছেন আপনাকে, বলুন। স্যার ভালো আছেন? জি স্যার ভালো আছেন, আপনি বলুন, আপনি কি জানতে চান? আপনার বয়স কত, ওজন কত, কি সমস্যা? আমার গলার সমস্যা, মানে আমার নাকে পলিপাস আছে, সাইনাসাইটিস আছে আগে থেকে। তো আমার মানে আমি বেশি ফ্যানের বাতাসও সহ্য করতে পারি না, আবার এমনিতে বেশি বাতাস লাগলে আমার গলা ব্যথা করে, গলা ফুলে যায়। জি জি, আপনার কাছে মনে হচ্ছে এটা নাকে পলিপ হয়েছে, এটা কি কোনো বিশেষজ্ঞ চিকিৎসক বলেছে যে পলিপ হয়েছে, নাকি আপনি বাইরে থেকে দেখে বুঝেছেন যে নাকের মাংস বেড়ে গিয়েছে? না, একবার আমি ওই যে সেকা পোড়া দিয়ে যে পলিপাস যে করে এটা করা হয়েছে, আবার পলিপাস বাড়ছে। আচ্ছা, এটার কারণে গলাও ব্যথা করছে, মাঝে মাঝে ঘুমাতে সমস্যা হয়, মুখ হা করে ঘুমান? তেমন না করি না, কিন্তু আমি তো বলতে পারি না, তবে হয়তো বা একটু নাক ডাকার প্রবণতা রয়েছে কিনা? হালকা হয়তো একটু। গলা ব্যথা করে কখন, ঘুমানোর সময় নাকি দিনের প্রতি সারা? ঘুমানোর সময় আমি শুইলেই আমার মানে কাশতে একবার, আর ফ্যানের বাতাস অথবা বাইরে আবহাওয়ার বাতাস যদি আমি একটু লাগে, আমার গলা ব্যথা করে এবং গলা ফুলে যায়। মানে আপনার এই মুহূর্তে মেজর যে প্রবলেমটা আপনি বলছেন, শুধুমাত্র গলা ব্যথাটা ঠান্ডা বাতাস পেলে বা যে কোনো ধরনের এসির বাতাস, ফ্যানের বাতাস পেলে, এছাড়া আপনি যে বলছিলেন নাক ডাকার প্রবণতা রয়েছে, আর কাশ আছে, কাশলেই আমার মনে হয় হাইপে করে, আর কি বুক হাইপে করে। আচ্ছা, অ্যাজমা জনিত সমস্যাও রয়েছে, এটা কি রাতের বেলা বেড়ে যায়? জি, রাত্রিবেলা বাড়ে, আর হচ্ছে আপনার ঠান্ডা জড়িত মানে হলেই, যেমন ফ্যানের বাতাস আর আবহাওয়া বাতাস লাগলেই। জি জি দর্শক, আমরা বুঝতে পেরেছি, আপনার জন্য শুভকামনা, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি। স্যার আসলে ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের বিস্তারিত ইয়ের জন্য, তথ্য দেওয়ার জন্য। ওনার আসলে খুব ভালো করে খেয়াল করলে বোঝা যায় যে ওনার গলার যে ফুলে যায় বলছেন, এই অসুবিধাগুলো ঠান্ডার সাথে রিলেটেড। ঠান্ডা কিন্তু নাকের সমস্যা। ওনার আসলে ওই যে নাকের মধ্যে উনি একটা মাংস বেড়েছে বলছেন, পলিপ হোক বা হাইপারট্রফি টার্বিনেট হোক, একটা অসুবিধা ওনার আছে। নাকের পার্টিশনটাও কেমন আছে এটা ঠিক না দেখলে বোঝা যাবে না। তবে উনি যে সমস্যা
সমস্যায় ভুগছেন, এটা নাকের জন্য, যেটাতে গলা ফুলে গেলেও আমরা টনসিলের সমস্যা বলতে যেটা বুঝি, ওনার যেমন একটু ক্লিয়ার হওয়া দরকার যে ওনার গলায় যে ফুলে যায় টনসিলের কোনো সমস্যা আছে কিনা। টনসিলাইটিস বা টনসিলের সমস্যা হলে একটা মানুষের গলা ব্যথা, জ্বর এবং 3 থেকে 4 দিন 5 দিন খেতেই পারে না, এরকম সিভিয়ার পেইন, এটা না হলে আমরা টনসিলের সমস্যা বলি না। অ্যালার্জির জন্য, ঠান্ডার জন্য, নাকের অসুবিধার জন্য গলার মধ্যে একটু ফুলো ফুলো ভাব থাকতেই পারে, একটু কাটা কাটা ভাব লাগতেই পারে, সকালে ঘুম থেকে ওঠার ফলে একটু ব্যথা ব্যথা করতেই পারে বা একটু ব্যথা করেও, কিন্তু এটা টনসিলের সমস্যা নয়। এটা নাকের কারণেই গলার সমস্যা বা ঠান্ডার কারণে গলার সমস্যা, অ্যালার্জির কারণে। কাজেই ওনার যে সমস্যা, এটা একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেন আপনি, এবং আমার মনে হয় আপনার নাকটা ভালো করে দেখান। এবং নাকের সমস্যার কারণেই, যেটা আপনি অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খেলে অথবা নাকে স্প্রে দিলে সাময়িক ভালো লাগতে পারে, কিন্তু পার্মানেন্ট কিউর হওয়ার জন্য ওনার নাক দেখে একজন বিশেষজ্ঞ চিকিৎসকই পরামর্শ দিবেন। নিঃসন্দেহে। এবং স্যার, এই টনসিলের বিষয়টিতে যেহেতু এসেছি, যে আপনি বলছিলেন একটি নির্দিষ্ট সময় পরে টনসিলের আমরা প্রদাহটাকে জাজমেন্ট করি, যেটা আসলে টনসিলের প্রদাহ, আদারওয়াইজ কখনোই টনসিলের প্রদাহ নয়। শিশুদের ক্ষেত্রেও দেখি টনসিলাইটিস, আবার মধ্যবয়সী কিংবা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও টনসিলজনিত প্রদাহজনিত সমস্যাগুলো শীতকালে বিশেষ করে বেড়ে যায়। স্যার, একটু জানতে চাই যে আসলে কোন ক্ষেত্রে একজন ব্যক্তির অপারেশন করা জরুরি এবং কখন আপনারা অবজারভেশনে রাখেন যে মেডিসিনের মাধ্যমে এই পেশেন্টটা রিকভারি করা সম্ভব? টনসিলের ইনফেকশন, আমি তো একটা স্ট্যান্ডার্ড কথা বলেছিলাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইভেন ছোট বাচ্চার ক্ষেত্রেও এই টনসিল বড় হয়েছে দেখেই এটার জন্য সার্জারি করতে হবে না, ওষুধও দিতে হবে না। যদি ঠান্ডা লাগে ঠান্ডার জন্য ওষুধ দেবেন। আর বাচ্চাদের জন্য যখন টনসিল বড় হয়, ইনফেকশন হয়, কয়েকদিন খেতে পারে না, জ্বর আসে, এই 3টা জিনিস একসাথে না হলে, গলা ব্যথা এবং জ্বর, সাথে ব্যথার পরিমাণ যদি খুব বেশি না হয়, তাহলে এমনিতে বাচ্চাদের জ্বর হতে পারে, সেটা নয়। কেমন বড়দের ক্ষেত্রেও দেখা যায় রিপিটেডলি, একবার আসে একটা এপিসোড, 2 দিন 3 দিন 5 দিন 7 দিন থাকে, আবার চলে যায়, আবার কিছুদিন পরে আসে, সিভিয়ার পেইন হয়, এটা হলো অনেক বেশি ব্যথা হয়, এটা হলো টনসিলের সমস্যা। অনেকেই আমার টনসিল আছে বলে টনসিল অল্প অল্প ব্যথা হলে বলে থাকেন, এটা আমরা পরীক্ষা করে দেখি যে বেশিরভাগ ক্ষেত্রে টনসিলের সমস্যা থাকে না। কাজে কারো যদি একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল হলো, কারো যদি বছরে 2 বার বা তার থেকে বেশি পরপর 2 বা 3 বছর যদি টনসিলে ইনফেকশন হয়, এই টনসিল ফেলে দিতে হয়, কারণ না হলে এই পরবর্তীতে এটা চলতেই থাকবে। কারো কারো 5, 7, 10 বছর পর্যন্ত চলছে, তখনও আমাদের কাছে আসে, কিন্তু উনি 2 বছরের মাথায় ফেলে দিলে কিন্তু উনি গত কয়েকটা বছর শান্তি পেতেন, জটিলতা হতো না। টনসিল থেকে অনেক জটিলতাও হয়, যেগুলা এই ক্ষেত্রে স্যার এই যে জটিলতাগুলো হচ্ছে, অবশ্যই প্রত্যেকটি দর্শককে আসলে শঙ্কিত থেকে চিকিৎসকের কাছে যাওয়াটা খুব বেশি জরুরি, এবং এক্ষেত্রে নিশ্চয়ই প্রিভেনশনের বিকল্প কিছু নেই। একটু জানতে চাবো স্যার, একদম শেষ প্রান্তে, এই যে ঠান্ডা, সর্দি, কাশি কিংবা শীতকালে বিভিন্ন ধরনের জটিলতাগুলো বাড়ছে, এগুলো প্রতিরোধে আমাদের করণীয় কি? এক হলো যে সরাসরি ঠান্ডায় নিজেকে এক্সপোজ না করা, রেগুলার গরম পানির ভাপ নেয়া, গরম পানিতে কুসুম গরম পানিতে লবণ দিয়ে গড়গড়া করা, এবং সরাসরি ঠান্ডা পানিতে গোসল না করা, একটু যদি সম্ভব হয় একটু কুসুম গরম পানি দিয়ে গোসল করা, এবং সকালে ঘুম থেকে উঠেই একদম সরাসরি পানির সংস্পর্শে না যাওয়া, হঠাৎ করে বাসা থেকে বেরিয়ে যেয়ে ঠান্ডায় নিজেকে কাপড় চোপড় ছাড়া এক্সপোজ না করা, এগুলো হলো খুব গুরুত্বপূর্ণ প্রতিরোধের উপায়। এবং স্যার, আমরা যদি একটু খাদ্যাভ্যাস নিয়ে আলোচনা করতে চাই, যে আমাদের মাঝে অনেকের গলা হঠাৎ করে ফুলে যায়, ব্যথা করে, একদম শেষ প্রান্তে আপনি ঠান্ডা পানি খাওয়ার বিষয়টিকে কতটুকু গুরুত্ব কম দেবার চেষ্টা করবেন? একদম লাস্ট প্রান্তে আছি। হ্যাঁ, ঠান্ডা পানি তো অবশ্যই আমাদেরকে আইস এবং বরফজনিত পানি না খেয়ে কুসুম গরম পানি খেয়ে এটা অনেক অনেক ভালো থাকা যায়। কাজে এখানে তো সবাইকে সতর্ক হওয়া উচিত। নিশ্চয়ই। একদম শেষ প্রান্তে অবশ্যই আমাদের সবাইকে সুস্থ থাকার জন্য মাস্ক ব্যবহার করার বিকল্প কিছু নেই। স্যার, আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শকদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন এই শীতকালে নিজেকে সুরক্ষিত রাখবার জন্য একটুখানি সচেতন হয়ে নিজেরা স্বাস্থ্যসম্মত জীবনযাপন করি এবং অন্যকেও উৎসাহিত করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিউজ 24 এর সাথেই থাকুন।